নমস্কার, আপনি শুনছেন দ্য হিপনোটিক ক্রনিকলার্সের অডিও গল্প। আমাদের পরের গল্পটির নোটিফিকেশান পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন থেকে ইউটিউব ছাড়াও আপনি আমাদের গল্প শুনতে পারেন গানা, স্পটিফাই, জিও সাভন, অ্যামাজন মিউজিক, গুগল পডকাস্ট, স্টিচার এবং আরও অন্যান্য অডিও প্ল্যাটফর্মে। আজ আপনাদের জন্য রয়েছে হার্বার্ট শয়ের লেখা রহস্য গল্প স্ট্রং ব্রাদার জন অবলম্বনে শেষ যুদ্ধ। ইংল্যান্ডের সাহিত্য জগতে নিজের মৌলিকতার গুণে অনায়াসে জায়গা করে নিয়েছিলেন হার্বার্ট শ। ইংল্যান্ডের প্রথম সারির বিভিন্ন পত্রপত্রিকায় তার অনেক রহস্য কাহিনী প্রকাশিত হয়েছে। প্রতিটি কাহিনী স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল। আজকের গল্পে সূত্রধরের ভূমিকায় রয়েছে রৌনক, জন ব্রাইডাল জয়ন্ত বসু, পুলিশ সুপারিনটেন্ডেন্ট দেবরাজ এবং আর্মিটেজ এবং ক্রিস্টোফারের ভূমিকায় আমি শুভেন্দু। গল্পটির নাট্যরূপ দিয়েছে শতরূপা। সাউন্ড এডিটিংয়ে আমার সঙ্গে রয়েছে শতরূপা এবং দেবরাজ। গল্পটির প্রচ্ছদটি ডিজাইন করেছে শঙ্খ। শুরু হচ্ছে আমাদের আজকের কাহিনী, শেষ যুদ্ধ। গ্রীষ্মের রাত, বেশ গরম। জন ব্রাইডালের বসার ঘর। ঘরটা গুমোট, ছায়া ছায়া অন্ধকারে ঢাকা। টেবিলের পাশে দাঁড়িয়ে আছে বুড়ো আর্মিটেজ, স্থির, নিশ্চল, যেন এই ঘরেরই কোনো আসবাব। গত 9 বছর ধরে জন ব্রাইডালের খাস বৃত্ত আর্মিটেজ। কাজ টাজের কথা মন থেকে মুছে ফেলো, বুঝলে? ছুটি কাকে বলে তা তো ভুলেই গেছো একেবারে। আবার কি সব শব্দ টব্দ শুনছো নাকি? মানে শব্দগুলো আমি সত্যিই শুনেছি স্যার। আর বলছিলাম কি, আজ রাত্রিটা আমি না হয় এ বাড়িতে রয়েই যাই। আরে না না, তুমি আজই বেরিয়ে পড়ো। ঠিক 6 সপ্তাহ পর ফিরে এসো, তখন আর কোনো শব্দ টব্দ কানে আসবে না। আমি হয়তো এই ফাঁকে কোথাও একটু ঘুরে টুরে আসবো। যাও, কদিন বিশ্রাম নিয়ে এসো। এর মধ্যে আমিও যদি বাইরে কোথাও যাই তাহলে চিঠি দিয়ে জানিয়ে দেবো তোমাকে। এ বাড়িটাও হয়তো ছেড়েই দেবো। এত বড় বাড়ি তো আমাদের দরকার হয় না। ভালো থেকো, শরীরের যত্ন নিও। বেশ, তাহলে আমি চলি স্যার। গুড নাইট। এসো, আলোটা আমি নিজেই জ্বালিয়ে দেবো। কিন্তু নিচের দরজা বন্ধ হয়ে যাবার পরেও বহুক্ষণ অন্ধকার ঘরেই চুপচাপ বসে রইল জন ব্রাইডাল। বসে বসে ক্রিস্টোফারের কথা ভাবছিল ও। খানিক পরেই আসবে ক্রিস্টোফার। এতদিন জেলখানায় ছিল ও। ক্রিস্টোফারকে বহুবার সাহায্য করেছে জন, কিন্তু এই শেষবার হার নয়। আশ্চর্য, ক্রিস্টোফার মাত্র 2 বছরের ছোট, ওর চেয়ে বুদ্ধিতেও কিছু কম যায় না। সে কিনা এমন একটা রাস্তায় চলে গেল। ঘড়িতে ডিং ডিং শব্দ। ঠিক এই সময়েই ক্রিস্টোফারকে আসতে বলেছে জন। ক্রিস্টোফার আসার আগেই যাতে আর্মিটেজকে তল্পিতল্পা গুছিয়ে রওনা করে দেওয়া যায়, তার জন্য পাশের শহর থেকে তড়িঘড়ি কাজ সেরে ফিরে আসতে হয়েছিল জনকে। কারণ আর্মিটেজের ধারণা হে বংশের এই কুলাঙ্গারটা আর বেঁচে নেই। সেই ভালো, ওকে অন্য কিছু জানিয়ে কি লাভ। আলোটা জ্বালার জন্য উঠে দাঁড়ালো জন। ঠিক তখনই একটা থরথর শব্দ শুনতে পেল ও। এই শব্দগুলোই বোধহয় শুনেছিল আর্মিটেজ। এক মুহূর্ত অপেক্ষা করে আলোটা জ্বালালো জন। বলতেটা উস্কে দিয়ে চোখ বোলালো ঘরের চারপাশে।
দেয়ালের ধারের সোফাটা আধ ঘন্টা আগেও ছায়ার আড়ালে ঢাকা পড়েছিল। এখন সেখানে একটি লোক শুয়ে আছে হাত পা ছড়িয়ে। ক্রিস্টোফার। বছর কয়েক দুজনের কোনো দেখা সাক্ষাৎ হয়নি। ক্রিস্টোফারের ঠোঁটের কোণে সেই মার্কা মারা হালকা হাসির ছোঁয়া। আর্মিটেজ কি তোমায় ঢুকতে দেখেছে? আরে না না, আমি ওই বেড়ার পেছনের সেই ফাঁকটা আছে না, ওটা দিয়ে গলে ঢুকে পড়েছি, আর ওখান দিয়ে ঢুকে সোজাই ঘরে এসে পড়েছি। ঘরে ঢুকে একবার চারদিকটা ভালো করে দেখলুম প্রথমে, জানো। এই ঘরে বসেই তো টাকা কড়ি তুমি জমিয়েছ গুরু, হ্যাঁ? তারপর আর কি অন্ধকারে এই সোফাটার মধ্যে এসে শুয়ে পড়লুম। আহা, বেচারা আরমাইটেজ, ওর সঙ্গে একটু গল্প সল্প করতে পারলে মন্দ হতো না। ও যে তোমার দয়াতেই বেঁচে আছে, এটা তুমি ওকে বেশ বুঝিয়েছো কিন্তু মাই। তা আমি না থাকলে ও যেতটা কোথায়? চাকরি পাওয়ার বয়স কি আর আছে ওর? তাই নাকি? হ্যাঁ, ও না থাকলে তুমি যেতেটা কোথায়? শহরের লোকেরা তো বলা বলি করে তুমি নাকি খুব অদ্ভুত ধরনের মানুষ, এই ঘর থেকে ভারতপক্ষে বেরোতেই না। বছরভর ওই এক আরমাইটের ছাড়া কারো মুখ দেখেছো কিনা সন্দেহ। হ্যাঁ, তোমাকে যেটি কেমন দেখতে তা তো প্রায় ভুলেই গেছে লোকে। হ্যাঁ, ঘাবড়িও না, আসার সময় কেউ দেখেনি আমাকে। তবে তুমি দেখছি খুব একটা পাল্টাওনি। হেসে উঠল ক্রিস্টোফার। আঙুল চালাতে লাগলো মাথার ছোট ছোট চুলের মধ্যে। অবশ্য এর মধ্যে চিঠিপত্তর আমি দিইনি, তবু এতদিন কোথায় যে ছিলুম তা তো তুমি জানোই। ওই চশমা নেওয়ার পর তোমার মুখটা একটু অন্যরকম দেখাচ্ছে বটে, আর তোমার এই পরচুলোটাও কিন্তু ঠিক মানানসই রঙের হয়নি। শেষবার যখন তোমার সঙ্গে দেখা হয় তখনই বলেছিলুম তোমার টাক পড়বে, কি মনে পড়ছে? না, যাকগে, ওসব কথা ছাড়ো। আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলে কেন, তাই বলো। সে আর নতুন করে কি বলবো, সেই একই দরকারে এসেছি আর কি। আসলে এখন আমি খুব অনুতপ্ত, বুঝলে কিনা। জেলে টেলে না যাওয়ারই চেষ্টা করছিলাম আমি, কিন্তু বিধি বাম, বুঝলে না, যেতেই হলো। আর সত্যি বলতে কি, জেলখানাতে বসেও অনেক কিছু শেখা যায়। তোমার খেলা তাহলে শেষ বলছো? হ্যাঁ, তা যা বলেছ। জেলখানা মানুষকে একেবারে শেষ করে দেয়, জানো। ক্রিস্টোফারের মুখে আর হাসি নেই এখন। শান্ত গলায় ও বলল, আমি জানি জন, তুমি কি বলতে চাইছো। দেখো, যথেষ্ট শিক্ষা হয়েছে আমার, এই শিক্ষাটা আমি সারা জীবন মনে রাখবো। ক্রিস্টোফারের এই চেহারাটা কখনো দেখেনি জন। ব্যাপারটা ভালোই লাগলো ওর। এমনিতে বরাবরই ক্রিস্টোফার ওকে ঘৃণা করে এসেছে, আর ক্রিস্টোফারের জন্যে ওর মনে একটা ঈর্ষাবোধ কাজ করেছে ছোটবেলা থেকেই। ক্রিস্টোফার ছিল মায়ের আদুরে ছেলে। যে লোক ভুল পথে গিয়ে নষ্ট হয়ে গেছে তাকে তো মাথা নিচু করেই আসতে হবে, এইভাবেই কথা বলতে হবে জীবনের বিজয়ীর সঙ্গে। যে ক্রিস্টোফার চিরদিন অবজ্ঞা ভরে কথা বলে এসেছে ওর সঙ্গে, সে এই রকম মাথা হেট করে সামনে এসে দাঁড়াতে বেশ উৎফুল্ল বোধ করছে জন। ক্রিস্টোফারকে যে রাহা খরচটা দেবে বলে ঠিক করে রেখেছে, তার ওপর আরও 10টা পাউন্ড স্রেফ এই খুশির মূল্য হিসাবেই ধরে দেওয়া যায়। তুমি বরাবরই আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে এসেছো জন,
এখন আর একবার যদি আমায় সাহায্য করো তাহলে আর বাজে কাজে সময় নষ্ট করব না। আমি 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 কথা দিচ্ছি, ভালো হয়ে থাকারই চেষ্টা করব আমি। শোনো, আর একবার তোমাকে আমি সাহায্য করতে পারি, কিন্তু একটা শর্তে। এই শেষ, আর নয়। এরপর আমাকে যেন আর তোমার মুখ দেখতে না হয়। তা বেশ, তুমি চাইলে তাই হবে। আমি তো এখন তোমার মুঠোয়। আমার কাছ থেকে সাহায্য নিলে তোমাকে ইংল্যান্ড ছেড়ে চলে যেতে হবে, আর কোনোদিন এখানে ফিরে আসা চলবে না। খুব ঠান্ডা মাথায় ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছি আমি, বুঝতে পারলে? পারলুম। বেশ। বড় টেবিলের একেবারে ওপরের দেরাজটা খুলল জন। এখানে অস্ট্রেলিয়া যাওয়ার একটা টিকিট কেনা আছে। জাহাজটা আগামীকাল ছাড়বে। এর সঙ্গে উপরি হিসেবে তোমার হাতে আরও 210 পাউন্ড দিয়ে দেবো আমি। এরপর আমার সঙ্গে তোমার কোনো সম্পর্কই থাকবে না, এই তো? কোনো সম্পর্কই থাকবে না। কিন্তু টাকাটা খুব কম হয়ে গেল না? দেখো, সেই পুরনো ঝগড়া আর নতুন করে চাগিয়ে তুলতে আমি চাই না, কিন্তু মা যে তার সম্পত্তির একটা অংশ আমায় দিয়ে যেতে চেয়েছিলেন তা তো তুমি ভালো করেই জানো। হঠাৎ মা মারা গেলেন, সব কিছু গিয়ে পড়লো বাবার হাতে। আমি ছিলুম মায়ের প্রিয় ছেলে, আর তুমি বাবার প্রিয়। বাবার সঙ্গে তোমার মিলটাও বেশি ছিল, ফলে শেষমেশ সব কিছু তুমিই পেলে। ছোট ছেলে হিসেবে যেটুকু পাওয়ার কথা ছিল সেটুকুও পেলাম না আমি। কিছুই তো জুটলো না আমার বরাতে। তুমি কিন্তু একটা পাক্কা চোর। তুমি যদি জীবনটা অন্যভাবে কাটাতে, তাহলে তোমার দিকটা নিশ্চয়ই ভেবে দেখতুম আমি। মোটেই দেখতে না, সে আমি হাড়ে হাড়ে জানি। ওসব কথা থাক। তুমি আমার কাছে ঠিক কি চাও খোলসা করে বলো। গতকাল শহরে ওই কারুথার্সের সঙ্গে দেখা হয়েছিল আমার। শুঁড়িখানায় বসে যা তা বলছিল তোমার সম্বন্ধে। না জন, ব্রাইডাল বংশের মর্যাদাটা তুমি রাখতে পারোনি, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। যদিও আমাকেও চিনতে পারিনি, কিন্তু কী সব কাজটাজও করছিল, তারপর তুমি তাকে বরখাস্ত করেছ। তো ভাবলুম সেই কাজটা তো আমিও করতে পারি ওর বদলে, তাই না? না, বিশ্বাস করে তোমার হাতে কোনো কাজের ভার দিতে আমি রাজি নই। কারুথার্সকে বিশ্বাস করেও ডাহা ভুল করেছিলাম। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে ও আমায় ইচ্ছে মতন ঠকিয়েছে। আসলে ওর বাবাকে আমি চিনতাম, সেই জন্যই কাজটা দিয়েছিলাম ওকে। কখনো খারাপ ব্যবহার করিনি ওর সঙ্গে, সব রকম সুযোগ সুবিধে দিয়েছি। ছোকরা আসলে ঠিক তোমারই মতন। ধন্যবাদ। ওর নামে একটা মামলা ঠুকে দেওয়ার ইচ্ছে ছিল আমার। সে কথা শুনে ও আমাকে হুমকি দিয়ে একটা চিঠি পাঠায়। আজই ওর সঙ্গে দেখা করার জন্য ওর ডেরায় গিয়েছিলাম। আমাকে দেখেই একবারে ক্ষেপে উঠলো ছোকরা। তারপর নাকে কাঁদতে শুরু করলো। বলে নাকি নিজেই নিজেকে শেষ করবে, বিষ খাবে। বলতে বলতে পকেট থেকে একটা ছোট শিশি বার করে টেবিলে রাখল জন। শিশিটির মধ্যে সাদা সাদা কয়েকটা বড়ি। ভেরোনাল, ওর দেরাজ থেকে শিশিটা নিয়ে চলে এসেছি, কিন্তু ইচ্ছে করলে আবার কিছু ওষুধও জোগাড় করতেই পারে। আমি যখন চলে আসছি তখনও এসব নাকে কান্না কেঁদেই চলেছে। আমারই মতন নাকি? হ্যাঁ, ঠিক তোমারই মতন। শোনো, তোমাকে দেওয়ার মতো কোনো কাজ আমার হাতে নেই। তাছাড়া আমি হয়তো সব ছেড়ে ছুড়ে কোথাও চলে যেতেও পারি। তোমাকে অনেক সুযোগ দিয়েছি, আর এই শেষবার এই সুযোগটুকু দিচ্ছি। এর বেশি কিছু আশা করো না। বেশ, যা দিচ্ছ তাই নেব। বলতে বলতে ক্যারুখার্সের কথাগুলো মনে পড়ছিল ক্রিস্টোফারের। ক্যারুখার্স মদ খেয়ে চিৎকার করে বলেছিল জন ব্রাইডাল নিজেকে খুব শক্তিশালী ভাবে, কিন্তু ওকে আমি টেনে নামাবই। তার জন্যে ফাঁসি যেতে হয় সেও ভালো।
ভালো কথা, টাকাটা দিয়ে দিচ্ছি, তারপর তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না। ঘরের অন্য প্রান্তটার দিকে এগিয়ে গেল জন ডাইডল। আলোটা ওই পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারেনি। হঠাৎ দুটো লম্বা লম্বা বইয়ের তাক দুদিকে সরে গেল। দেয়ালের মধ্যে দেখা দিল 8 বর্গফুট মাপের একটা ফাঁক। লুকোনো আলমারির মধ্যে হাত ঢুকিয়ে একটা মোড়ক বার করে আনলো জন। আরে বাস, কি বুদ্ধি গো তোমার! হ্যাঁ, কার সাধ্যি বোঝে যে ওখানে একটা আলমারি আছে? অনেক ভেবে চিনতে বুদ্ধিটা বার করেছিলাম। এ ঘরের মেঝে কি দেওয়ালে হাজার খুঁজলেও এ আলমারি তুমি খুলতে পারবে না। যদি গোটা বাড়িটাতেই আগুন লাগিয়ে দাও তো আলাদা কথা। এটা তৈরি করতে বেশ মোটা টাকাই খসেছে আমার, কিন্তু জিনিসটা আমার খুবই প্রিয়। হুম, আমারও তাই মনে হয়। বলতে বলতে ভাইয়ের অর্থ আর সোনা রাখার ক্ষোভটা ভালো করে দেখার জন্য অলস পায়ে খানিকটা এগিয়ে গেল ক্রিস্টোফার। আচমকা দ্রুত পায়ে টেবিলের ওদিকে চলে গেল ও। আর জন কিছু বুঝে ওঠার আগেই তার চাকা লাগানো ভারী চেয়ারটাকে প্রচণ্ড জোরে ঠেলে দিল দেওয়ালের দিকে। পরের মুহূর্তেই চেয়ারটাতে বসে পড়ল ও। চেয়ারের পিছন দিকটা সেঁটে রইল আলমারির দরজার ভেতরে। তুমি কি শেষ পর্যন্ত আমাকে রাস্তার ভিখিরি ঠাওরালে নাকি জন? ভাবলে তোমার এই 210 পাউন্ডের জন্য আমি একবারে হেদিয়ে পড়ছি। হ্যাঁ, পাছে ওটুকু ফসকে যায় নাকি? তোমার ভাবনার একেবারে গোড়াতেই গলদ রয়ে গেছে, বুঝলে? আমি থানায় ফোন করছি। করবে? করো। তবে তারটা আমি কেটে রেখে এসেছি, বুঝেছ? ঘরের ঘণ্টিটা বাজিয়ে দিল জন। পুরনো বাড়িটার শরীরে ছড়িয়ে পড়ল ঘণ্টিটার নিঃসঙ্গ রিনটিন। ঘন্টি বাজিয়ে কোনো লাভ হবে না ভাইটি। আরমাইটে চলে গেছে। বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ নেই। দেখো, টাকার তো তোমার অভাব নেই। আরও কটা চাকর বাকর রেখে দাও না বাবা। না, ও সে তো হবে না। সমস্ত সম্পত্তিটা তুমি ডুবিয়ে ছাড়বে দেখছি। গোটা বাড়ি একেবারে খাঁ খাঁ করছে, ওদিকে পিছনের বেড়ার গায়ের গর্তটাও হাঁ করে রেখেছো। তুমি বলো, এসব ঠিক করছো? হ্যাঁ, কি চাও তুমি? শোনো, আমি ঠিক 5,000 পাউন্ড চাই। মায়ের ইচ্ছে মতন কাজ হলে যতটা পেতুম তার তুলনায় কিন্তু কমই চাইছি। টাকাটা হাতে না পাওয়া পর্যন্ত এ আলমারির দরজা বন্ধ হবে না। হেসে উঠল জন ডাইডল। তুমি খুব শক্তিশালী, সেটা জানি। এও জানি যে তুমি চিরদিনের মতো আমাকে ঝেড়ে ফেলতে চেয়েছিলে, কিন্তু জানোই তো, ছোটোখাটো এক হাতটা সুযোগেই অনেক সময় ছক উল্টে যায়। জেলের হাসপাতালে থাকার সময়ই আমি এই গোপন আলমারির কথাটা জেনেছিলাম। আমার পাশের বেডে যে লোকটা ছিল সেই তোমার এই আলমারিটা বানানোর সময় কাজ করেছিল এখানে। সেই লোকটা হাসপাতালেই মারা যায়। তোমার কাছে কি এমনি এমনি চিঠি লিখেছিলাম ভেবেছ? আমাকে অনুতপ্ত দেখার খুশিতে আত্মহারা হয়ে না উঠলে তুমি আমার সামনে আলমারিটা খোলার কথা ভাবতেও পারতে না। তোমার উচিত ছিল এ ভিক্ষের টাকাগুলো আর জাহাজের টিকিটখানা কারুর হাত দিয়ে আমার কাছে পাঠিয়ে দেওয়া। আমাকে ঠকানো অত সহজ নয়। ও টাকা তুমি পাবে না। আমিও ছাড়ার পাত্র নই জন, বুঝতেই তো পারছো। যতটা সম্ভব নিখুঁত পরিকল্পনা করেই আমি এসেছি। তবে তুমি যে আলমারিটা খুলে ফেললে আমার সামনেই, সেটা নিতান্তই বরাত জোরে ঘটে গেছে। তোমার কি ধারণা অতগুলো টাকা আমি বাড়িতেই রেখে দিয়েছি? হ্যাঁ, বাড়িতেই রেখেছো। এ ব্যাপারে আমি 16 আনা নিশ্চিত। আর আমি কিন্তু তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি জন, ওই সব করে কোনো লাভ হবে না। শেষের কথাগুলো বলতে বলতেই ক্রিস্টোফার দেখতে পাচ্ছিল জনের হাতে একটা বড় পকেট ছুরি উঠে এসেছে। ক্রিস্টোফারের কথাগুলো শেষ হওয়ার আগেই ঝাঁপিয়ে পড়ল জন।
চকিতে ঘুরে গেল ক্রিস্টোফার। উঠে দাঁড়ালো চোখের পলকে, তারপর আঘাত করল শরীরের সবটুকু শক্তি দিয়ে। ঘুষিটা সপাটে গিয়ে লাগলো জনের মুখে। ঘুরপাক খেতে খেতে টলে পড়ল জন। আলমারির মধ্যে রাখা একটা লম্বা লোহার বাক্সে সজোরে ঢুকে গেল ওর মাথাটা। অদ্ভুত একটা শব্দ হলো। শব্দটা শোনার আগে পর্যন্ত ক্রিস্টোফার যেন বিশ্বাসই করতে পারছিল না যে জনকে ও সত্যিই মারতে পেরেছে। পর মুহূর্তেই ওর মনে হলো জনকে তুলে দাঁড় করিয়ে দেওয়া উচিত, বড্ডই জোরে লেগেছে বেচারিটি। কিন্তু জন তখন স্থির, নিশ্চল, শরীরটা ছড়িয়ে পড়েছে, একটু সরে গেছে মাথার পরচুলাটা। পরচুলার নিচে চামড়া রংটা একটু পাল্টে গেছে বোঝা যাচ্ছে। ক্রিস্টোফারের ইচ্ছা হচ্ছিল একবার চাপা গলায় জন বলে ডেকে ওঠার, কিন্তু নামটা উচ্চারণ করার মতো সহানুভূতিটুকু মনের মধ্যে খুঁজে পেল না ও। অস্ট্রেলিয়ায় যাওয়ার টিকিটটা তুলে নিল ক্রিস্টোফার। চোখ বোলালো টিকিটের গায়ের লেখাগুলোর দিকে। আচ্ছা, জাহাজের নামগুলো এরকম হয় কেন? মিনিট 3 পর হাঁটু মুড়ে বসল ও। জনের দিকে তাকালো। জনের হৃদস্পন্দন বন্ধ। হঠাৎই যেন মাথাটা সাফ হয়ে গেল ক্রিস্টোফারের। চটপট কাজ শুরু করে দিল ও। পায়ের কাছে পড়ে আছে জনের মৃতদেহটা। অস্বস্তি একটু হচ্ছে বই কি, কিন্তু ও নিয়ে মাথা থামানোর পাত্র ক্রিস্টোফার নয়। দেরাজ থেকে সমস্ত নোটগুলো বের করে টেবিলের ওপর রাখল ও। তারপর জনের মাথা থেকে পরচুলাটা খুলে নিয়ে নিজের মাথায় বসিয়ে নিল সাবধানে। ঘরটা ভীষণ গুমোট লাগছিল। জানলাগুলো খুলে দিল। ব্যাস, এখন আর ও ক্রিস্টোফার নয়। ক্রিস্টোফার বলে কেউ কখনো ছিলই না। ও এখন জন। এখন শুধুই সব কিছু ঠিকঠাক মনে রাখতে হবে। জনের বাইরে কোথাও যাওয়ার কথা ছিল, মানে আরমিটেজকে তাই বলেছিল ও। এখন আরমিটেজকে শুধু একটা চিঠি লিখে জানিয়ে দিতে হবে যে জন বাইরে যাচ্ছে। কাজেই ও যেন এ বাড়িতে এখন আর না আসে। আর আরমিটেজ যদি ফিরেও আসে, তাহলেই বা কি আসে যায়? এই লুকোনো আলমারিটা থাকতে ভাবনা কি? তাছাড়া এখানকার লোকেদের সঙ্গে জন যে ব্যবহার করেছে, তাতে এ বাড়ি ভাড়া নেওয়ার কথা কেউ ভাবতেও পারবে না। আর হ্যাঁ, সব কিছু চুকে বুকে যাওয়ার পর এতটুকু তাড়াহুড়ো করার চেষ্টা করবে না ও। সকালবেলা দিব্যি ভদ্রলোকের মতো বাইরে বেরোবে। ওহো, জনের এই ছড়ানো পা দুটোকে আলমারির মধ্যে পুড়ে দিতে হবে। তারপর দরজাটা বন্ধ করে দাও। ব্যাস, আর কেউ কিছু বুঝতে পারবে না। আলমারির দরজাটা বন্ধ করে দিল ও। এ আলমারি আর কেউ কখনো খুলবে না। এ ঘরে একসময় এক অতিথি এসেছিল, এখন তার শেষ চিহ্নটুকুও উধাও। আলমারির দরজা বন্ধ। দেয়ালের গায়ে এখন আর ওটার কোনো চিহ্নও চোখে পড়ছে না। নিজের মনেই বলে চলল ক্রিস্টোফার, চলো এবার একটু নিচের সেই বাগানে গিয়ে একটু হাওয়া খেয়ে আসা যাক। এবার থেকে তোমার অভ্যেসগুলো একদম পাল্টে ফেলতে হবে। খুব পরিপাটি থাকতে হবে, ঠিক জনের মতো। বাগানে পায়চারি করতে করতে নিজেকে বেশ ঝরঝরে লাগছিল ক্রিস্টোফারের। ঠিক তখনই সদর দরজাটা খোলার শব্দ শুনতে পেল ও। কি ভাগ্যিস জনের চশমাটা নিয়ে এসেছিল সঙ্গে করে। ছটপট চশমাটা পরে নিয়ে নিজেকে তৈরি করে নিল ও। না, বাইরের কোনো লোকটোককে একদম পাত্তা দেওয়ার দরকার নেই। দোতলার জানলা দিয়ে আলো দেখা যাচ্ছে। সেদিকে একবার তাকিয়ে নিশ্চিন্ত মনে সদর দরজার দিকে এগিয়ে গেল ক্রিস্টোফার। দরজা পেরিয়ে বাগানে পা রেখেছে আগন্তুক। স্নিগ্ধ স্বরে সে শুধল, কি, কেমন আছেন? সে অনেক দিন আগে আপনার বাড়িতে যখন চোর ঢুকেছিল, তখন আপনার সঙ্গে দেখা হয়েছিল আমার। তারপর থেকে আর দেখা সাক্ষাৎ হয়নি।
আপনাকে এভাবে বিরক্ত করার জন্য আমি সত্যি খুব দুঃখিত। তবে মিনিট 5 বেশি সময় আমি নেব না। ঠিক আছে, আসুন, ভেতরে আসুন, বসুন। ধন্যবাদ, আমি কাজটুকু সেরেই চলে যাব। ক্রিস্টোফারের পিছু পিছু ভিতরে ঢুকলো আগন্তুক। তাকে বসতে বলে নিজে ভাই জনের চেয়ারটাতে বসলো সে। ঘরের সব আসবাবপত্রের দিকে চোখ বোলালো ক্রিস্টোফার। সব কিছু ঠিকঠাকই আছে, শুধু ডান হাতের ওই উপরের দেরাজটা আর একটু ঠেলে দিলে ভালো হতো। কিছুটা যেন খোলা রয়েছে দেরাজটা। আচ্ছা, কারুথার্স তো আপনার ওই রিজমোর স্ট্রিটের অফিসে কাজ করতো, তাই না? হ্যাঁ। আজ সকালে আপনি কি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? হ্যাঁ। আসলে ব্যাপারটা কি জানেন, এর মধ্যে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে, আর সে ব্যাপারে কিছু সাহায্যের জন্যই আপনার কাছে আসতে হলো। আপনি শুনলে নিশ্চয়ই খুব দুঃখ পাবেন, তবু বলতেই হচ্ছে। আজ বিকেলে কারুথার্স মারা গেছে। মৃত্যুটা হয়েছে বিষ থেকে। ডাক্তার বলেছেন ওষুধটা ভেরোনাল। তার মানে ও তো আত্মহত্যা করেছে? এমন হালকা চালে কথাটা বলে দিল ও, যেন কারুর সঙ্গে একমত হয়ে বলছে। হ্যাঁ, আজ সত্যিই খুব গরম পড়েছে। ক্রিস্টোফারের মন্তব্যটা শোনা মাত্র একটা ঝলক খেলে গেল আগন্তুকের মস্তিষ্কে। ও, তার মানে আমি নতুন কোনো খবর আনিনি। ব্যাপারটা ভদ্রলোক আগে থেকেই জানতেন, কিন্তু নিজের পেশায় সুপারিনটেন্ডেন্ট যথেষ্ট অভিজ্ঞ, কাজেই তার চোখে মুখে এই বিশ্বাসের কোনো ছাপ ফুটে উঠল না। ঠিকই বলেছেন মিস্টার রাইডার, ব্যাপারটা বোধহয় আত্মহত্যাই। তবে মুশকিল একটা জায়গায়। মিস্টার কারুথার্সের ছোট টেবিলটার ওপর 2টো গ্লাস পাওয়া গেছে। একটা আধা আধি খালি, সেটাতে ছিল স্রেফ হুইস্কি আর সোডা। দ্বিতীয় গ্লাসটা একেবারে খালি, ওটাতেও হুইস্কি আর সোডাই ছিল, আর ছিল ভেরোনাল। আমি ভাবছিলাম আপনি ঘটনাটা শুনে একটু আশ্চর্য হবেন, কেননা কারুথার্সকে যখন পাওয়া যায় তখন ও বিকারের ঘোরে প্রলাপ বকছিল, আর সারাক্ষণই আপনার নাম করছিল। একেবারে যাচ্ছে তাই সব কথা বলছিল আপনার নামে। সেসব আর আপনার শুনে কাজ নেই। তো আমরা ভাবছিলাম আপনি হয়তো আমাদের কিছু সাহায্য করতে পারবেন এ ব্যাপারে। কারুথার্স এও বলছিল যে আপনি নাকি ওকে বিষ খাইয়েছেন। জানি ওটা অসম্ভব, কিন্তু বলতে বলতে মাঝ পথেই হঠাৎ থেমে গেল সুপারিনটেন্ডেন্ট। তার গলায় স্পষ্ট বিস্ময়, আর ক্রিস্টোফারের মাথায় তখন এক নতুন চিন্তার ঝলক। কি যেন একটা করা দরকার এক্ষুনি, কিন্তু কি করা দরকার, কি কিছুতেই মনে করতে পারল না ও। শুধু বুঝতে পারছিল সেই কারুথার্স ছোকরা একটা মোক্ষম চাল চেলে দিয়ে গেছে। নিজে কাপুরুষের মতো আত্মহত্যা করে মরণ ফাঁদ পেতে রেখে গেছে জন ব্রাইডালের জন্যে। জন নিজে হয়তো কোনো না কোনো কায়দা করে বেরিয়ে যেত ফাঁদ কেটে, কিন্তু এখন সে কারুথার্সের সঙ্গে গলা মিলিয়ে হো হো করে হাসছে। হ্যাঁ, জন এখনো শক্তিশালী রয়ে গেছে। কারুথার্সের কাছ থেকে ভোরনালের যে ছোট শিশিটা কেড়ে নিয়ে এসেছিল জন ব্রাইডাল, সেই শিশিটা নিয়ে আপন মনে নাড়াচাড়া করছেন সুপারিনটেন্ডেন্ট।
আর সেই সঙ্গেই স্থির দৃষ্টিতে দেখছেন আগামীকালের জাহাজে অস্ট্রেলিয়ায় যাওয়া টিকিটটার দিকে। উঠে দাঁড়ালেন সুপারিনটেনডেন্ট, এগিয়ে এলেন ক্রিস্টোফারের দিকে। ক্রিস্টোফার নিশ্চল, মুখটা মরার মতো সাদা। খোলা দেরাজটার দিকে তাকালেন সুপারিনটেনডেন্ট। দেরাজটা ব্যাংক নোটে ঠাসা। গোটা ব্যাপারটা যে আগে থেকে ছক কষে নিখুঁতভাবে করা হয়েছে তাতে আর কোনো সন্দেহের প্রশ্নই ওঠে না। আপনি আপনি বোধহয় একটু অসুস্থ বোধ করছেন মিস্টার রাইডেল। বলতে বলতে ভোরোদালের শিশিটা পকেটে পুরে দিলেন সুপারিনটেনডেন্ট। তারপর খোলা জানলার দিকে মুখ করে স্কুলের ছাত্রদের মতো শীষ দিয়ে উঠলেন। বাড়ির পাশের কাপড় ছড়ানো রাস্তায় শোনা গেল ভারী ভারী জুতোর শব্দ। শব্দগুলো এগিয়ে এলো ঘরের দিকে। অস্থির গলায় চিৎকার করে উঠল ক্রিস্টোফার। দেরাজগুলো বন্ধ করুন না, দেখছি না সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। বন্দির দিকে সতর্ক চোখ রেখে সুপারিনটেনডেন্ট বললেন, ও সব থাক, বরং চলুন এগোনো যাক। কথাগুলো বলার সময়ই সুপারিনটেনডেন্ট বুঝতে পারছিলেন হাত কড়া লাগানোর কোনো দরকার হবে না, কারণ তার বন্দিটি এখন এক মার খাওয়া ভাঙাচোরা মানুষে পরিণত হয়েছে। জন, মৃত ভাই জন, এখনো অনেক শক্তিশালী। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প শেষ যুদ্ধ। আমাদের পরিবেশনা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার অভিজ্ঞতা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।